বিপ্লব গত ১-১.৫ বছর ধরে আমাদের কাছে খুব পরিচিত শব্দ হয়ে উঠছে। আমরা জুলাইয়ের পর থেকে শুধু লাল বিপ্লব খুঁজে পাই। আমাদের কাছে বিপ্লব মানেই এখন মহান কিছু। হ্যাঁ, বিপ্লব অনেক বড় একটা বিষয়। তবে ইতিহাস বলে সব বিপ্লবের আগে ও পরে অনেক রকমের সংঘাত দেখা দেয়। বিপ্লব বেহাত হয়। আজকে আপনাদের এটা নিয়ে বলব। ইতিহাসের পাঠ এবং রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব আমাদের বারবার একটি নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করায় বিপ্লব আর অতি বিপ্লব এক জিনিস নয়। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের কথা স্মরণ করুন। সেই বিপ্লব শুরু হয়েছিল মহান এক আদর্শ নিয়ে, সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। কিন্তু পরবর্তী ধাপে যখন জ্যাকোবিনরা ক্ষমতার কেন্দ্রে এলো, তারা বিপ্লবকে রক্ষা করার ধোঁয়া তুলে শুরু করলো শুদ্ধি অভিযান। ফলাফল রেইন অফ টেরর বা ত্রাসের রাজত্ব চালু হলো। যাকে তাকে বিপ্লবের শত্রু বলে গিলোটিনে ফেলে শিরচ্ছেদ করা হলো। আবার নিজেদের মধ্যে ক্ষমতার লড়াইতেও একজন আরেকজনকে হত্যা করলো জ্যাকোবিয়ানরা। তারা বিপ্লবকে এতটাই সংকুচিত ও উগ্র করে ফেলেছিল যে শেষ পর্যন্ত সেই বিপ্লব তার নিজের বিপ্লবীদের গ্রাস করেছিল। বাংলাদেশের ২৪শে জুলাই পরবর্তী সময়ে আমরা সেই ফরাসি বিপ্লবের জ্যাকোবিন অধ্যায়ের একটি অশনি সংকেত দেখতে পাচ্ছি। একটি বিশেষ মহল যারা ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় তথাকথিত ওয়ারেন্ট তৈরি করছেন, যাদের মধ্যে ইলিয়াস বা পিনাকিদের মতো ইনফ্লুয়েন্সাররা রয়েছেন, তারা ২৪-এর গণ অভ্যুত্থানের মূল স্পিরিট বা চেতনাকে হাইজ্যাক করে অতি বিপ্লবী রূপ দেওয়ার চেষ্টা করেছেন। বিপ্লব মানে কাঠামোগত সংস্কার, কিন্তু তারা একে ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার হাতিয়ারে পরিণত করেছেন। কেউ পিনাকি ইলিয়াসের বিরুদ্ধে গেলেই সে রয়ের এজেন্ট, কেউ তাদের এজেন্ডার বিপক্ষে গেলেই সে ভারতের দালাল। আমরা দেখেছি এলসিপির মতো একটি সম্ভাবনাময় নতুন রাজনৈতিক উদ্যোগও প্রাথমিক পর্যায়ে এই উগ্র বয়ানের দ্বারা বিভ্রান্ত হয়েছিল, যা তাদের যাত্রাপথকে কিছুটা হলে প্রশ্নবিদ্ধ করেছে। সবচেয়ে হতাশাজনক এবং রাজনৈতিকভাবে অপরিহার্যদর্শী আচরণ আমরা লক্ষ্য করছি জামায়াতে ইসলামীর মধ্যে। ২৪-এর পট পরিবর্তনের পর সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজের একটি বড় অংশ জামায়াতের প্রতি এক ধরনের সফট কর্নার দেখিয়েছিল। আশা করা হয়েছিল দলটি তাদের অতীত থেকে শিক্ষা নিয়ে একটি সহনশীল, আধুনিক ও প্রগতিশীল রাজনীতির সূচনা করবে, কিন্তু তারা বেরকম ভুল করেছে। তাদের অ্যাক্টিভিস্টরা ২৪ আর ১৯৭১-কে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চেষ্টা করেছে। একই সাথে পিআর আর নির্বাচন নিয়ে দলের শীর্ষ নেতাদের সাম্প্রতিক অধ্যুত্বপূর্ণ বক্তব্য তাদের পক্ষে সফট কর্নারকে দুর্বল করে দিচ্ছে। রাজনীতির ভাষায় একে পলিটিক্যাল সুইসাইড বলা যেতে পারে। ২৪-এর অর্জন ছিল ফ্যাসিবাদের পতন, কিন্তু ৭১-এর মীমাংসিত ইতিহাসকে চ্যালেঞ্জ করা নয়। এই অপরিণামদর্শী আচরণের কারণে গত কয়েক মাসে তারা যে রাজনৈতিক গ্রহণযোগ্যতা অর্জন করেছিল তা দ্রুত হারাতে বসেছে। অপরদিকে ৫ই আগস্টের পর থেকে বিএনপির অবস্থাও খুব একটা ভালো না। বিশেষ করে বিএনপির তৃণমূল চাঁদাবাজি, দলীয় কোন্দলে জড়িয়ে গেছে। অপরদিকে দলটির সিনিয়র নেতাদের নির্বাচন চাই, ভোট চাই বলে পাগল হবার দশা। দেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে, একটি সরকার এসেছে সংস্কার করতে, তাদের তো সেই সুযোগ দিতে হবে নাকি? দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু ঘটনায় বিএনপির কর্মীরা নিজেদের লোকদেরই মেরে ফেলেছে। ৫ আগস্টের পর থেকে বিএনপি, জামাত সহ বাকি দলগুলোর অনেক নেতারা আওয়ামী লীগের হাতে বানানো সিন্ডিকেটগুলোর দখল নিতে প্রতিযোগিতা শুরু করেন। আমরা কি তবে সহনশীল রাজনীতির বদলে আবারও সেই পুরনো প্রতিহিংসার রাজনীতির বৃত্তেই ফিরে যাচ্ছি? এখানে একটি বিষয় নীতি নির্ধারকদের খুব স্পষ্টভাবে বোঝা প্রয়োজন। জেনজি বা বর্তমান প্রজন্মকে আপনারা কেবল আবেগী বক্তৃতা বা ইতিহাসের ব্যবচ্ছেদ দিয়ে আপনাদের দলে টানতে পারবেন না। তারা একই সাথে রাজনীতি সচেতন, তবে বাস্তববাদী। তারা সবার আগে দেখবে আপনি তাদের কোনো উপকার করতে পারছেন কিনা, আর আপনার পলিসি মেকানিজম কেমন। আপনি মুখে বিপ্লবের কথা বলবেন আর ভেতরে ভেতরে সংকীর্ণ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা এই প্রজন্ম মেনে নেবে না। তারা চাঁদাবাজ ঘৃণা করে, সহমত ভাই টাইপের রাজনীতি ঘৃণা করে। এদের আস্থা অর্জন করতে হলে প্রয়োজন প্রকৃত অর্থে একটি প্রগতিশীল, দুর্নীতিমুক্ত এবং মেধাভিত্তিক রাষ্ট্র কাঠামো। বিপ্লবকে তার মহৎ অবস্থানেই থাকতে দিন, একে উগ্রতার মোড়কে ঢেকে দেবেন না। মনে রাখবেন, অতি বিপ্লব কখনোই দীর্ঘস্থায়ী সুফল বয়ে আনে না, বরং তা প্রতি বিপ্লবের পথ প্রশস্ত করে। দর্শক, আজ এই পর্যন্তই। কথা হবে রাজনীতির কোনো একটি জটিল সমস্যার সমাধান নিয়ে। আল্লাহ হাফেজ।